বন্ধুরা, কেমন আছো? রহস্য পডকাস্টে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা আমারই লেখা, মানে এই চ্যানেলে সব কাজ আমিই করি। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার গল্পগুলো ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে শুরু করি। আজকের গল্পের নাম অক্ষর ঘর। সকালবেলা বনফুল পাবলিকেশনের মেল বক্সে ঢুকলো একটা অদ্ভুত বার্তা। প্রেরক রঞ্জন বিশ্বাস, সেই প্রখ্যাত হরর লেখক, তবে আজ তার কোনো লেখা আসার কথা ছিল না। আর এটা লেখা নয়, একটা চিঠি, শিরোনামহীন, সংযোজনহীন, শুধু নিচে তার নাম। চিঠিতে লেখা, আমি রঞ্জন, তোমরা আমার বই পড়েছ, ভালোবেসেছ। সেই গল্প থেকে হয়েছে সিনেমা, সিরিজ। আমার গল্প, আমার শব্দটা বলতে গেলেই নিজেকে মিথ্যেবাদী মনে হয়। একটাও বই আসলে আমি লিখিনি। কে লিখেছে জানি না, গোপন রাখতে নয়, সত্যিই জানি না। আমার জন্ম দলিত পরিবারে, পরে পরিবার খ্রিস্টান হয়। বংশানুক্রমে ড্রেন প্লাম্বারের কাজই ছিল ভবিষ্যৎ। উচ্চ মাধ্যমিকের পরেই বাবা শিখিয়ে এই লাইনে নামালেন। টাকা মন্দ আসতো না, তবু জাতিগত লজ্জা লেগেই থাকতো। একটু টাকা জমিয়ে নাইট কলেজে ভর্তি হলাম। বাবা দাদাদের কথা না শুনে এক সুদখোরের থেকে লোন নিলাম নিজের একটা ফ্ল্যাট কেনার জন্য। খ্রিস্টান হয়েও দলিত পরিচয়টা মুছে যায়নি। ভাড়া বাড়িতে অপমান সহ্য হচ্ছিল না আর। বন্ধু ছিল না, ডাকতেও পারতাম না। অনার্সের পর প্লাম্বার বন্ধুদের সাথেও দূরত্ব তৈরি হয়। প্লাম্বিং ছেড়ে টিউশন আর পার্ট টাইম টিচারির টাকা দিয়ে মাস্টার্স পড়তাম। বন্ধু ছিল না, বই ছিল সঙ্গী। একটা শেষ হলেই একা হয়ে যেতাম, আর একটা বই তুলে নিতাম। বই পড়াও একরকম নেশা, মদের মতোই। তফাৎ শুধু একটায় বাহবা মেলে আর একটায় তিরস্কার। তখন জীবনটা বেশ হতাশাজনক ছিল, এখনো তাই। বইয়ের খরায় ভুগছিলাম। শেষ ভালো বইটার পর আর কিছুই ভালো লাগছিল না। কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। নিজের প্লাম্বার সত্তাটা ভুলিনি। একদিন বাথরুমের পাইপ ঠিক করতে গিয়েই পেলাম একটা অন্ধকার ঘুপচি। মেঝেতে লোহার দরজা, হাত রাখতেই ঠান্ডা শিরশিরে অনুভূতি। টর্চ জ্বালিয়ে নামলাম সিঁড়িতে। শীর্ষ দেখা যায় না। কমন সেন্স বলছিল ফিরে যা, কিন্তু আমি কমন সেন্সের কথা শুনিনি। নেমেই দেখি একটা গন্ধ, পচা, দম বন্ধ করা। মনে হচ্ছিল এই ঘরটা জীবন্ত, কিন্তু পচে গেছে। ভিজে মেঝে, অন্ধকারে টর্চের কাঁপা আলো, আর সেখানেই দেখি পড়ে আছে একতারা কাগজ, একটুও ভেজেনি, অস্বাভাবিকভাবে শুকনো, অস্বাভাবিকভাবে জীবন্ত। কাগজগুলো কোনো খামে ছিল না, না রাবার ব্যান্ড, না স্টেপল পিন, একটুও বাধা নয়। অথচ যেন অদৃশ্য কোনো নিয়মে ঠিকঠাক গুছিয়ে রাখা। প্রায় 20টা পাতা, একটার উপর আরেকটা রাখা, ঝকঝকে পরিষ্কার, যেন এই মাত্র কোনো প্রিন্টার থেকে বেরিয়েছে। তবে ঘরটার যা দশা, এত বছরে কেউ পা রাখেনি বলেই মনে হয়। তার মধ্যে এমন কাগজ, এমন অবস্থায়, এটা এখানে এলো কিভাবে? সে প্রশ্ন তখন মাথায় ঘুরছিল। তবে আরো বড় প্রশ্ন ছিল, এর ভেতরে কি লেখা? কাগজগুলো হাতে করে নিয়ে ওপরে উঠে এলাম। বাথরুমে পাইপের কাজ শেষ করতে করতে সন্ধে নামে। ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে একটা গা ছমছমে নীরবতা। আর ঠিক তখনই টের পেলাম ঘরের নিঃসঙ্গতা আর আমার নিজের একাকিত্ব যেন আমাকে গিলে খেতে চাইছে। চোখ লেগে আসছিল, কিন্তু কৌতূহল থামলো না। বিছানায় বসে কাগজগুলো পড়া শুরু করলাম। আর ঠিক তখনই দেখলাম
ওগুলোতে লেখা একটা গল্প। আমি সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। না, শুধু মুগ্ধ নয়, সম্মোহিত। এক নিঃশ্বাসে পড়তে পড়তে কখন যে সন্ধে গড়িয়ে রাত নেমেছে বুঝতেই পারিনি। প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য আমার চারপাশ ঘিরে ফেলেছিল, আমাকে টেনে নিয়ে যাচ্ছিল গল্পের ভিতরে, এমন ভাবে যে মনে হচ্ছিল এই কাগজের গল্পটাই বাস্তব, আর আমি, আমার ঘর, আমার শরীর সবকিছুই একটা মিথ্যে অবয়ব। মনে হচ্ছিল এই গল্পটা পড়লে আমার ভেতর থেকে সবকিছু বদলে যাবে। একটা নতুন উদ্দীপনা, একটা নতুন জীবন, যেন এই কাগজগুলি আমার জীবনের চাবিকাঠি। আমি তখন পৌঁছে গিয়েছিলাম শেষ পাতায়। গল্পটা হঠাৎই থেমে গেল মাঝপথে। কোনো উপসংহার নেই, না কোনো শেষ বাক্য। আমি কাগজগুলো বারবার উল্টে পাল্টে দেখলাম। হয়তো কোনো পাতা বাদ পড়ে গেছে, হয়তো ভুল করে আমি কিছু মিস করেছি, কিন্তু না, পাতাগুলো ঠিকই আছে। একটা, দুটো, তিনটে, আমি গুনে গুনে দেখলাম, না, সবই আছে। আমি আবার পড়া শুরু করলাম, পুরোটা শুরু থেকে, একবার, দুবার, তিনবার। আর তারপর আমি ঠিক বুঝে উঠতে পারলাম না আমি গল্পটা পড়ছি নাকি গল্পটা আমাকে পড়ছে। সেই রাতে আমি একটুও ঘুমোতে পারিনি। পরদিন সকালে স্কুলে ফোন করে জানালাম আমি অসুস্থ, আজ আসতে পারবো না। মাথার ভেতরে একটা স্থায়ী ঝড় চলছিল। আমি সারা বাড়ি উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়ালাম। একবার জানালার ধারে দাঁড়ালাম, পরক্ষণেই রান্নাঘরে। সিনেমা দেখতে চাইলাম, বই খুললাম, কিছুতেই মন বসছে না। প্রতিটা দৃশ্য, প্রতিটা শব্দ কিছুই আর বাস্তব বলে মনে হচ্ছিল না। আমি বুঝে গেলাম আমি অবসেসড হয়ে গেছি। একটা তাগিদ আমাকে পাগলের মতন করে তুলেছিল। আমি ভাবলাম আর না, এইবার এই গল্প থেকে নিজেকে মুক্ত করতে হবে। ঠিক করলাম মাটিতে পুঁতে ফেলবো কাগজগুলো। চোখের আড়াল মানেই তো মনের আড়াল, তাই না? কিন্তু গর্ত খোঁড়ার বদলে আমি আবার গেলাম সেই ঘুপচিতে। ভাবলাম সেখানেই রেখে দিয়ে আসি। কিন্তু আমি যখন নিচে নামলাম দেখি একদম নতুন কাগজের একটা গোছা আমার জন্য অপেক্ষা করে আছে, ঝকঝকে, গুছিয়ে রাখা। আর ঠিক সেখান থেকে শুরু যেখান থেকে আগেরটা থেমে গিয়েছিল। তবে একটা অদ্ভুত নিয়ম ছিল, পুরোনো পাতাগুলো না পড়া পর্যন্ত নতুন কিছু আসতো না। কিন্তু তাতে আমার কোনো আপত্তি ছিল না। আমি তো তখন নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। অধ্যায় থেকে অধ্যায়, পাতার পর পাতা আমি গিলতে শুরু করলাম। আবার অফিসে ফোন করে জানালাম আমি অসুস্থ। এবার বাবা আসতে চাইলেন দেখতে। বললাম ছোঁয়াচে রোগ হয়েছে, তুমি এলে অসুস্থ হয়ে যাবে। সত্যি বলতে আমি চাইনি কেউ আসুক। এই গল্পটা, এই নেশাটা এখন শুধু আমার। একবার পড়া শেষ করলেই ছুটে যেতাম নিচে, আর প্রতিবারই ওখানে অপেক্ষা করত নতুন কাগজের গুচ্ছ। এইভাবে চলতেই থাকলো। দিন যায়, রাত যায়, বাইরের জগৎ আমার পিছনে পড়ে থাকে, আর আমি এগিয়ে চলি, অধ্যায় থেকে অধ্যায়, পাতা থেকে পাতা। যতক্ষণ না একেবারে শেষে আমি টের পেলাম শেষ পাতায় লেখা আছে দি এন্ড। আমি ভাবলাম হয়তো এপিলগ আছে, কিন্তু না, গুপচি ঘরটা এবার একেবারে ফাঁকা। শুধু সেই পচা গন্ধটাই যেন একটা বিদায়ী চিহ্ন রেখে গেছে। তারপরের সপ্তাহ আমি ইন্টারনেটের আনাচে কানাচে খুঁজে বেড়ালাম, কে লিখেছে এটা, কোথা থেকে এসেছে, কিছুই পেলাম না। আমি খুঁজে বার করলাম এই ফ্ল্যাটের আগের মালিককে। ওরা অবাক হয়ে বলল, বেসমেন্ট? আমাদের ফ্ল্যাটে? কই, আমরা তো জানতামই না এমন কিছু আছে। লেখাটা পাঠিয়ে দিলাম কয়েকজন প্রকাশকের কাছে। শুনেছি সাধারণত প্রতিক্রিয়া আসতে মাসের পর মাস লাগে, কিন্তু যাদের কাছে পাঠালাম তারা কয়েকদিনের মধ্যেই রিপ্লাই দিল। সবাই পুরোটা পড়তে চাইলো, সবাই চুক্তির প্রস্তাব পাঠালো। আর তোমাদের বনফুল প্রকাশনীর মুখার্জি বাবু,
উনি নিজে মেল করে লিখলেন, তুমি আমার সাইন করা সবচেয়ে ভালো লেখক। আমি সেদিন তাকে ভুলটা ধরিয়ে দিইনি, সত্যিটা বলিনি। প্রকাশনার ক্ষেত্রেও ঘটল একই অস্বাভাবিক ঘটনা। যেখানে সাধারণত মাসের পর মাস লেগে যায়, সেখানে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আমার সঙ্গে চুক্তি করল পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রকাশনী, তোমাদেরই বনফুল। তারপর শুরু হলো এডিটিং প্রক্রিয়া, যেটা সাধারণত মাসের পর মাস চলে, সেটাও শেষ হয়ে গেল মাত্র কয়েক দিনের মধ্যে। এডিটর বললেন, আমি একটা শব্দও বদলাতে পারছি না, তুমি অসাধারণ লেখক। আমি চুপ করে রইলাম। সাধারণত বেশিরভাগ লেখকের ভাগ্যে খুব বেশি সাফল্য জোটে না। যাদের নাম তোমরা জানো, যাদের গল্প শুনে থাকো, ওরা ব্যতিক্রম। প্রতিটা সফল লেখকের ছায়ার পেছনে দাঁড়িয়ে থাকে শত শত এমন লেখক যারা কখনো অগ্রিমের টাকাটাও তুলতে পারে না। আমারও তাই ভাবা উচিত ছিল, কিন্তু আমি জানতাম এই বইটার মধ্যে কিছু ছিল। এই অভিশপ্ত পাণ্ডুলিপিটা আমাকে বদলে দিয়েছিল। আর শুধু আমাকে নয়, এর স্পর্শে বদলে গেছে আরো অনেকে। বইটা হয়ে উঠল বেস্ট সেলার, জিতল পুরস্কার, টক শো, কনভেনশন, সাক্ষাৎকার, সিনেমার প্রস্তাব। আমার দরজার সামনে লাইনে দাঁড়িয়ে রইল প্রযোজকরা। কিন্তু আমি নিজেকে বললাম, এই নিয়ে বেশি আশা করো না, এই সাফল্য তোমার নয়। তুমি এক দলিত পরিবারের প্লাম্বারের ছেলে। তোমার জীবন মানেই লোকের জমে থাকা আবর্জনা পরিষ্কার করা। এই সাফল্য তোমার হতে পারে না। টাকা পয়সার স্রোতটা দুর্দান্ত ছিল, সত্যি বলতে ফ্যান্টাস্টিক। আমি জানতাম আর একটা বই লিখবো না, এটাই শেষ। এই বইটার কথা সবাই ভুলে যাবে। যারা আজ ফোন করছে, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে, তারা একদিন আর এগুলো করবে না। এমনি এক রাতে ঘুম আসছিল না। ঘন্টার পর ঘন্টা আমি একা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে কাটিয়ে দিলাম। আর তখন টর্চটা হাতে নিলাম। ধীরে পা টিপে আমি আবার নিচে নেমে গেলাম। আমার ভিতরের কোনো অবচেতন অংশ বোধহয় আগেই জানতো, আর প্রথমবার যেমন হয়েছিল এইবারও ঠিক তেমনটাই ঘটল। আমাকে আবার আগের পাতাগুলো পড়তে হলো। তবেই আসলো নতুন পাতা, আর তখনই বুঝলাম এটাই নিয়ম। তবেই তো আরেকটা গল্প আসবে যদি আমি আগেরটা শেষ করি, পাঠ করি, প্রকাশ করি। তাহলে এটাও তো স্বাভাবিক, আমাকে আগের বইটা প্রকাশ করতেই হতো। সেই রাতেই আমি 10 বার নামলাম নিচে, 1 বার, 2 বার, 3 বার, যতক্ষণ না সমস্ত কাগজ শেষ হয়ে গেল। পরদিন ভোরে চাকরিটা ছেড়ে দিলাম। সেখান থেকেই শুরু হলো আমার নতুন জীবন। প্রতি 6 থেকে 8 মাস অন্তর আমি জমা দিতাম একটা পাণ্ডুলিপি। প্রতি 6 মাসে একবার আমি নেমে যেতাম সেই ঘুপচি ঘরের সিঁড়ি দিয়ে। প্রতিবারই ফিরতাম হাতে এক গুচ্ছ সাদা কাগজ নিয়ে, আর তার প্রতিটা শব্দ কোনো না কোনো মানুষের ঘুম কেড়ে নিত। প্রতিটা বই প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই উঠে যেত বেস্ট সেলার তালিকার একেবারে ওপরে। টাকা আসতো স্রোতের মতো, কিন্তু তার চেয়েও অদ্ভুত ছিল আমার চাহিদা কমে গিয়েছিল। নতুন বাড়ি কেনার প্রশ্নই ওঠে না। সেটা খুব স্পষ্ট ছিল আমার কাছে যে এই বাড়িতেই আমাকে থাকতে হবে। এই ঘর, এই বেসমেন্ট, এই সিঁড়ি, সব কিছুই জরুরি আমার ক্যারিয়ারের জন্য। নিজের লেখা বা বলা যায় আমার নামে যেসব বই ছাপা হচ্ছিল, আমি সেগুলো পড়া ধরলাম। প্রথম দিকে আমি নিজের সঙ্গে একটা খেলা খেলতাম। দেখতাম নিজের কোনো বই না খুলে আমি কতদিন থাকতে পারি। 1 দিন, 2 দিন, তৃতীয় দিনে ঢুকতেই হাত ঘামতে শুরু করত, পেট মোচড় দিত, মাথা ভার হয়ে আসতো। শেষমেশ আর নিজের সাথে লড়াই করতাম না, হার মেনে নিতাম। এ যেন গ্রিক পুরাণের সেই লোটাস ফুলের গল্পের মতো। একবার খেলে সাধারণ খাবার আর কোনোদিন ভালো লাগে না। আমি ভাবতাম আমি যদি আস্তে আস্তে হারিয়ে যাই, ধীরে ধীরে এই গল্পের ভেতরেই ডুবে যাই। তাও ঠিকই তো আছে, কারো ক্ষতি তো করছি না। আমার বাবাকে বাদ দিলে এখন আর আমার কেউ নেই। আমি কাউকে আঘাত দিচ্ছি না, আমি তো শুধু
পড়ছিলাম। আমি নিজেকে বুঝিয়ে ফেলেছিলাম এই ব্যাপারটা শুধু আমার সাথেই ঘটছে। আমি বিশ্বাস করতাম এই বইগুলো শুধু আমাকেই প্রভাবিত করে। এক ধরনের সান্ত্বনা ছিল তাতে। এই ভয়টা ব্যক্তিগত, গোপন, এমন কিছু যা আমার একার। আমি সেই বিশ্বাসেই ছিলাম যতক্ষণ না আমার প্রথম বুক সাইনিংটা হলো। আমি ঠিক জানি না কিভাবে বা কেন রাজি হয়ে গেলাম। হয়তো আমার এজেন্ট, হয়তো প্রকাশক, যারা বহু বছর ধরে পেছনে লেগেই ছিল একটা ইভেন্ট করানোর জন্য। আমার জীবনের প্রথম বুক সাইনিং। বিজ্ঞাপন বের হলো পত্রিকায়, ওয়েবসাইটে, বড় বড় করে লেখা দলিত খ্রিস্টান লেখক রঞ্জন বিশ্বাসের উপস্থিতি। লোকেরা উচ্ছ্বসিত হয়ে বলল, ইন্সপিরেশন, মিরাকল, আ শাইনিং এক্সাম্পল অফ রেজিলিয়েন্স। আমি শুধু তাকিয়ে রইলাম। ওদের চোখে আমি একজন কাহিনীর মানুষ। বইয়ের দোকানটা একেবারে ভরে গিয়েছিল। লোকজন ঠাসাঠাসি করে দাঁড়িয়ে, গরমে হাঁসফাঁস করছিল, তবু ফিরতে রাজি হচ্ছিল না কেউ। আক্ষরিক অর্থেই মানুষকে ফেরত পাঠানো হচ্ছিল। শত শত মানুষ আমাকে দেখতে ভিড় করেছিল। এই ভুয়ো লেখককে, যার নাম লেখা ছিল বইগুলোর মলাটে, ওরা উত্তেজনায় কাঁপছিল, একটা নিরেট বিশ্বাস নিয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি ওদের চোখে দেখেছিলাম সেই অদ্ভুত প্রতীক্ষা, একরকম চাপা খিদে। কোনো গল্পের জন্য না, একটা অভিজ্ঞতার জন্য, যেন একটা চাবি যা খুলে দেবে এমন কিছু যেটার জন্য ওরা নিজেদের জীবন ছেড়ে দিতেও প্রস্তুত। আপনার এই বইগুলো আমার একদম প্রিয়, একজন মহিলা এসে বললেন। এই বইগুলো আমাকে আবার বই পড়ায় ফিরিয়ে এনেছে, আরেকজন যোগ করলেন। এখন আমি শুধু এই বইগুলোই পড়ি। এসব শুনে আমি হাসলাম, যে হাসিটা আমি প্রায় রিহার্স করে ফেলেছি। ভালো লাগছে শুনে, আমি বললাম, সই করতে করতে। চোখ নামিয়ে রাখলাম। সেই সময় থেকেই আমি খেয়াল করতে শুরু করলাম সবার চোখে মুখে এক ধরনের অস্থিরতা। লোকজন যেভাবে আমার বইগুলো আঁকড়ে ধরেছিল, সেটা কোনো ভালোবাসার প্রকাশ ছিল না, বরং মনে হচ্ছিল যেন টাইটানিক ডুবছে আর ওরা শেষ রেলিংটায় ঝুলে আছে, মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করছে। আর কি কি পড়ো, আর কি কি পড়ো, আমি জিজ্ঞেস করলাম এক কিশোরী আর তার বাবাকে। কিশোরী মাথা নাড়ল, বলল, আর কিছু না, পড়বই বা কেন। আরেকজন ভক্ত, যার হাতে একটা ছেঁড়া ফাটা কপি ছিল, তাকে জিজ্ঞেস করলাম, এটা কতবার পড়েছো? সে হালকা গলায় হাসলো, যেন লজ্জায়। আমি আমি জানি না, মনে নেই। তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। আমি থামতে পারি না, আমি থামতে পারি না, আমি কেন থামতে পারি না? সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল বইয়ের দোকান থেকে। প্রায় কেউই কোনো প্রতিক্রিয়া দেখালো না। ওদের সবার চোখেই আমি দেখতে পাচ্ছিলাম সেই আসক্তিটা, একসঙ্গে ঘৃণা আর ভালোবাসা যে মিশ্র অনুভূতি তৈরি করে। ওরা সেইভাবে তাকাচ্ছিল বইগুলোর দিকে। কেউ কেউ কুৎসিতভাবে মুখ ভেঙচিয়ে তাকাচ্ছিল আমার দিকে, যেন আসতেই চায়নি এখানে, তবুও নিজেকে আটকাতে পারিনি। তবে সবচেয়ে ভয় ধরিয়েছিল লাইনের একদম শেষে দাঁড়িয়ে থাকা সেই ভদ্রলোক। তিনি একবারের জন্য আমার দিকে তাকাননি। চোখ আটকে ছিল বইটার উপর, ঠিক যেটা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল। প্রথম বই, প্রথম এডিশন। কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। বইটা এক মুহূর্তের জন্য নামাননি, তাকিয়েছিলেন, যেন ওটা একটা পবিত্র জিনিস। আর আমি চীনা কভারটা দেখে বুঝে ফেললাম, এ তো মুখার্জি বাবু, আপনাদের মানে বনফুলের রিটায়ার্ড এডিটর, যিনি আমাকে আবিষ্কার করেছিলেন। তার চোখ লাল ছিল, ফুলে উঠেছিল, চোখে ঘুম নেই, চোখে আশা নেই, দাঁতের অর্ধেকই পড়ে গিয়েছে, চামড়া ফ্যাকাশে, জন্ডিসে আক্রান্ত রোগীর মতো, কিন্তু দেখে মনে হচ্ছে চিকিৎসার ইচ্ছাটুকুও নেই।
তিনি শুধু তাকিয়েছিলেন, কোনো মাংসাশী যেমন শিকার করে তাকায় না, আরো গভীরভাবে, যেন তিনি নিজেই শিকার হয়ে গেছেন। আমি আর কখনো বুক সাইনিং করিনি। বুঝলাম, এ বই তুমি যত বেশি পড়বে তত বেশি ওগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়বে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমার বইগুলো মানুষকে কি করে দিচ্ছে। ধরো আমি যদি সত্যি থেমে যেতাম, তবু কিচ্ছু বদলাতো না। যাদের সঙ্গেই কথা বলেছি, যারা মাত্র একবার ওই অভিশপ্ত পাণ্ডুলিপি থেকে আসা কিছু পড়েছে, তারা আর সেটা ছাড়তে পারেনি। বুক সাইনিং এ আসা সেই সব মানুষজন, আমার হাজারে হাজারে পাঠক, তাদের সর্বনাশ করে ফেলেছি। বছর গড়িয়ে যায়, আমি এখনো সেই কাঠের দরজাটা খুলে নিচে নামি। পাণ্ডুলিপি তৈরি হয়, আমি পাঠিয়ে দিই প্রকাশকের কাছে। এ যেন বিষ, এক চুমুক দু চুমুক করে গিলে ফেলি। এই পুরো সময় জুড়ে একটা শব্দ আমি নিজে থেকে লিখিনি, আমি শুধু কুরিয়ার করেছি। সমাজই তো বলে একজন একজন দলিত নাম্বার লিখতে পারে না। চিঠিটা শেষ হতেই পিয়ারের ছেলেটা ঘেমে নিয়ে ঢুকে পড়ল মিস ব্যানার্জির চেম্বারে। ম্যাম ম্যাম এটা একবার দেখুন, রঞ্জন বিশ্বাস, আমাদের বেস্ট সেলার লেখক, উনি। মিস ব্যানার্জি ধীরে চিঠিটা পড়লেন। শেষ লাইনটায় এসে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেললেন। ভয় নয়, স্রেফ বিরক্তি। নেশা করে লিখেছে, শান্ত গলায় বললেন তিনি। আচ্ছা, তুমি ওদের কমিউনিটির লোকদের চেনো না? ওরা ছোট থেকে এসব নেশা ফেশা করে গো, নইলে ড্রেন সাফ করতে পারতো। পিয়ারের ছেলেটা নিশ্চুপ দাঁড়িয়ে রইল। এসব চিঠিও আগেও পাঠিয়েছে। এই ছোট লোকদের কথায় এত মাথা ঘামাস না তো, কাজ কর গে, বলেই চোখ ফেরালেন কম্পিউটারের স্ক্রিনে। পিয়ারের ছেলেটা এবার কাপা গলায় বলল, কিন্তু ম্যাম, হাজারে হাজারে মানুষ। মিস্টার মুখার্জি। মিস ব্যানার্জি চোখ না তুলে চায়ে চুমুক দিলেন। ঠান্ডা গলায় বললেন, দেখো, ভালো করে শোনো, ফ্যানরা না এগুলো করে, মানে ওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ভিডিও, রাত জাগা, ঢং আর কি। তারপর আবার একটু থেমে নির্লিপ্তভাবে যোগ করলেন, ও আর আমাদের আগের এডিটর মিস্টার মুখার্জির কথা বলছো তো? ওনার ক্যান্সার ছিল। তারপর মাথা না তুলেই নিঃশ্বাসে বললেন, হয়েছে, যা যা জানার ছিল জানা হয়ে গেছে, এখন বাজে না বকে নিজের ডেস্কে যাও। চেম্বার ভরে গেল কিবোর্ডের একঘেয়ে খট 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 শব্দে। ছেলেটা চুপচাপ বেরিয়ে গেল, আর মিস ব্যানার্জি লিখে যাচ্ছিলেন। এদিকে নিচে সেই অন্ধকার ঘুপচিতে হয়তো আর একটা অভিশপ্ত পাণ্ডুলিপি নিঃশব্দে জন্ম নিচ্ছিল। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকের গল্প অক্ষরঘর। কেমন লাগলো তোমাদের? দেখো, আমি কিন্তু ওই তান্ত্রিক হ্যান ত্যান, মানে আজকালকার যা বাংলা গল্প লোকে খাচ্ছে সেসব লিখি না। আমার গল্প মোস্টলি সাইকোলজিক্যাল। এই গল্পটার মধ্যেও কিন্তু তোমরা অনেক সাইকোলজিক্যাল হররের এলিমেন্ট পাবে, ভীষণ ইউনিক। তো এই ধরনের গল্পকে তোমরা যদি সাপোর্ট করতে চাও, এই ধরনের গল্প যদি আরো বেশি করে শুনতে চাও, তাহলে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার গল্প বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো লাগলে লাইক করে দাও। তোমরা লাইক করলে গল্পটার রিচ আরেকটু বাড়ে, আরো লোকজনের কাছে গল্পটা পৌঁছয়। সুতরাং আমি ভীষণভাবে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা গল্পটা লাইক করে দাও। তোমাদের গল্পের কোন জায়গাটা ভালো লাগলো বা কোন জায়গাটায় আমি কোনো উন্নতি করতে পারি বা রিভিশন করতে পারি পরবর্তী গল্পগুলোতে, সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, বুঝেছো? তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ রহস্যে থেকো।